আজ তে আর জঙ্কুকের জীবনের বিশেষ একটা রাত। প্রত্যেকটা মেয়েরই এ রাত নিয়ে হাজারটা স্বপ্ন থাকে। তেরও আছে, কিন্তু তে জানে এ রাত তার জন্য সুখের নয়, বরং তার জন্য এই রাত হচ্ছে অপমানের রাত, কষ্টের রাত। কারণ জঙ্কুক যে তাকে খুব ঘৃণা করে, আর এই ঘৃণা জমে আছে 5 বছর ধরে। জঙ্কুক তার বাবা মার চাপে পড়ে তেকে বিয়ে করতে বাধ্য হয়েছে। জঙ্কুকের বাবা মা আর তের বাবা মা কেউই জানে না ওরা যে আগে থেকে একে অপরকে চিনে। জঙ্কুক রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে তের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, বেড থেকে নাম। তে জঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তের চাউনি দেখে জঙ্কুক উচ্চস্বরে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে আমি বেড থেকে নামতে বলেছি না? কানে কথা ঢোকে না তোর? তে এবার তাড়াতাড়ি বেড থেকে নেমে ঘরের এক কোণায় এসে দাঁড়ায়। জঙ্কুক বেডে এসে বসে কণ্ঠে তেজ এনে বলে, আমার বেডে তোর মতো মেয়ের কোনো জায়গা নেই, বুঝলি? এরপর যেন আমি তোকে আমার বেডে না দেখি। শোন, তোকে বিয়ে করেছি বলে মনে করিস না তোকে আমার স্ত্রীর অধিকার দিব। সেই অধিকার তুই অনেক আগেই হারিয়ে ফেলেছিস। তে এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারলো না, তাই অস্পষ্ট স্বরে বলল, তাহলে আমাকে বিয়ে করলে কেন? কথাটা বলতে দেরি হলো, কিন্তু জঙ্কুকের বেড থেকে উঠতে দেরি হলো না। সে উঠে দ্রুত কদমে তের কাছে এসে তার 2 বাহু ধরে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলে, তোকে বিয়ে করেছি 2টা কারণে। একটা হলো বাবা মা জোর করেছে বলে, আর 2 তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তা না হলে তোর মতো 3rd ক্লাসের মেয়েকে এই জিয়ন জঙ্কুক কখনো বিয়ে করতো না। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে বিয়ে করেছো? প্রতিশোধ নেওয়ার জন্যই। তুই কি ভেবেছিস তোকে আদর করার জন্য আমি বিয়ে করেছি? আজ থেকে তোর লাইফ আমি হেল করে দেব, হেল। আমার লাইফটা যেভাবে 5 বছর আগে হেল করে দিয়েছিলি, ঠিক সেইভাবে। না, ভুল বললাম, সেইভাবে না, আরো ভয়ঙ্কর ভাবে তোর লাইফটা আমি হেল করব, বুঝতে পেরেছিস? কথাটা বলেই জঙ্কুক তেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এভাবে তেকে ফ্লোরে ফেলে দেওয়াতে অনেকটা ব্যথা পায় তে। হাতে কাচের চুড়ি থাকার কারণে অনেকটা জায়গা কেটে যায়, তাই তে একটু শব্দ করেই কেঁদে ফেলে। তের কান্না দেখে জঙ্কুক বলে, একদম ন্যাকামি করবি না আমার সামনে। তোর এই ন্যাকামি দেখে আগের জঙ্কুক ভুলে যেত, কিন্তু এখনের জঙ্কুক এত সহজে বলবে না। তাই তোর এই ন্যাকামো আমাকে না দেখিয়ে তোর প্রাণপ্রিয় বেগুনের বাচ্চাকে দেখাস। ও হ্যাঁ, ভালো কথা। ওই শালা বেগুনের বাচ্চার কি খবর, যার জন্য তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি? নাকি তোর ওই পীড়িতের মানুষকেও আরেকজন পীড়িতের মানুষের জন্য ছেড়ে দিয়েছিস? কোনটা? আচ্ছা, তোর লাইফে কয়টা লাগে বলবি আমাকে? এসব তুমি কি বলছো জঙ্কুক? আর তুমি আমার সাথে তুই তুকারি করছো কেন? জঙ্কুক এবার তের মুখ চেপে ধরে বলে, তাহলে তোর সাথে কিভাবে কথা বলবো? আপনি করে বলতে হবে এখন তোকে? শোন, আমার সাথে তোকে এভাবেই থাকতে হবে সারা জীবন। তোর লাইফে সুখ বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু যন্ত্রণা আর অপমান। এখন থেকেই অভ্যাস করে নে। আমি এত বছর যে যন্ত্রণায় ভুগেছি, সেই যন্ত্রণা তোকে ভুগতে হবে। ভুলেই তো গিয়েছিলাম তোকে, তাহলে ফিরে আসলি কেন আবার আমার জীবনে? যখন এসেই পড়েছিস তার ফল তোকে তো ভুগতেই হবে। আরেকটা কথা শোন, তুই আমার বাবা মার সামনে স্বাভাবিক থাকবি, ওনারা যাতে বুঝতেই না পারে তোর আমার সম্পর্কটা কেমন। বাইরের জগতে আমরা একটা সুখী দম্পতি, কিন্তু ভেতরের জগৎ শুধু যন্ত্রণা, যে যন্ত্রণা তুই ভোগ করবি। কথাটা বলে জঙ্কুক ব্যালকনিতে চলে যায়। জঙ্কুক যে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে তের কষ্ট দেখে। যে জঙ্কুকের তের কষ্ট দেখলে তার থেকে বেশি কষ্ট হতো তার। আজ সেই জঙ্কুক কিনা তেকে নিজ হাতে কষ্ট দিচ্ছে। ভাগ্যের কি পরিহাস, তাই না? জঙ্কুক 8 ঘন্টা পর ব্যালকনি থেকে রুমে আসে। রুমে এসে দেখে তে ফ্লোরে বসে দেয়ালের সাথে মাথাটা হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তেকে এভাবে দেখে জঙ্কুকের বুকের ভেতরটা ধক করে ওঠে। জঙ্কুক আস্তে আস্তে তের কাছে গিয়ে বসে। কান্না করার কারণে তের চোখের কোণে পানি জমে আছে। জঙ্কুক নিজের বুড়ো আঙ্গুল দিয়ে তের চোখের পানি মুছে দেয়, আর মনে মনে বলে, 5 বছর আগে যদি তুমি এমনটা না করতে, তাহলে হয়তো আমাদের এই বিশেষ রাতটা এমন হতো না, মধুর একটা রাত হতো। কিন্তু তুমি সবটা শেষ করে দিলে, সাথে আমার লাইফটাও। কেন করলে তুমি আমার সাথে এমন? কি দোষ ছিল আমার? আমার ভালোবাসা কি কমতি ছিল? আমার ভালোবাসাকে তুমি অমর্যাদা করেছো তে। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি তোমাকে এর জন্য কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। এরপর জঙ্কুক গিয়ে শুয়ে পড়ে। জঙ্কুক চলে যাওয়ার সাথে সাথে তে চোখ মেলে তাকায়। তে এতক্ষণ জেগেছিল। তে মনে মনে ভাবে, আমি জানি জঙ্কুক তুমি আমাকে এখনো ভালোবাসো, কিন্তু আমার করা কাজটার জন্য তুমি আমার উপর প্রচন্ড রেগে আছো। রেগে আছো বললে ভুল হবে, প্রচন্ড ঘৃণা করো তুমি আমাকে। আমি কি করতাম বলো? তখন যে আমি নিরুপায় ছিলাম, এই কাজটা না করলে যে অনেক বড় কিছু হারিয়ে ফেলতাম। কিন্তু যে আমাকে এই কাজটা করতে বাধ্য করেছে সে কোথায়? সে তো বলেছিল তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে, সুখে রাখবে তোমাকে। কোথায় সে? তে এসব ভাবতে ভাবতে ভোর রাতে চোখটা লেগে যায়। সকালে জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে রুমে নেই। জঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে থাকে অফিসে যাওয়ার জন্য। ঠিক সেই সময় তেও রুমে আসে হাতে চায়ের কাপ নিয়ে। জঙ্কুক তেকে দেখে তো বড়সড় একটা ক্রাশ খেয়ে বসে। ক্রাশ খাওয়ার কারণটা হলো তের সাজ।
তে একটা লাল জামদানি শাড়ি পরেছে, মুখে তেমন সাজ নেই বললেই চলে। ঠোঁটে হালকা লিপস্টিক, নাকে নাকফুল থাকার কারণে তের দিকে একটু বেশি আকর্ষণ অনুভব করছে জঙ্কুক। চুলগুলো বেঁধে থাকার কারণে তেকে আরো বেশি সুন্দর লাগছে। জঙ্কুকের এভাবে তাকানো দেখে তে হালকা লজ্জা পায়। এবার জঙ্কুক তের দিক থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। তেও নিজেকে আবার স্বাভাবিক করে নিয়ে বলে, জঙ্কুক তোমার চা। এতক্ষণে চা নিয়ে আসার সময় হলো? আমি অনেক আগেই চা নিয়ে এসেছিলাম, কিন্তু তখন তুমি ওয়াশরুমে ছিলে। খুব ভালো, এবার চাটা দিন। বিদ্রুপে সেটা কথাটা বলে জঙ্কুক তের হাত থেকে চা নিয়ে চুমুক দেওয়ার সাথে সাথে ব্রু কুঁচকে নেয়। জঙ্কুকের ব্রু কুঁচকানো দেখে তে বলে, কি হয়েছে তোমার? এত ঠান্ডা কেন চা? কিন্তু আমি তো মাত্রই। তেকে আর কিছু বলতে না দিয়ে জঙ্কুক আচমকা তের মুখে চাটা ছুঁড়ে মারে, কিন্তু ভাগ্যক্রমে তে নিজের ডান হাত দিয়ে মুখটা আড়াল করে ফেলে, যার কারণে চাটা মুখে না পড়ে হাতে পড়ে। জঙ্কুক তেজ দিয়ে বলে, এটা কি চা এনেছিস নাকি শরবত এনেছিস? এত ঠান্ডা কেন? কোনো কাজই তো ঠিকমতো করতে পারিস না, তুই একটা ইউজলেস। বলেই জঙ্কুক হনহন করে ঘর থেকে বের হয়ে যায়। তের তো বুক ফেটে কান্না আসছে। একে তো হাতে গরম চা পড়েছে, তার জন্য হাত জ্বলছে, আর অন্যদিকে জঙ্কুকের কটু কথা। চাটা প্রচন্ড গরম ছিল, কিন্তু তারপরও জঙ্কুক চাটা ঠান্ডা বলে তের গায়ে ইচ্ছে করে ঢেলে দেয়, শুধুমাত্র তাকে কষ্ট দেওয়ার জন্য। আর এটা তে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তে না চাইতে চোখ দুটো নোনা জলে ভরে যায়। হঠাৎ করে জঙ্কুকের মা জিন নিচ থেকে ডাক দেয় তেকে। তে এবার তাড়াতাড়ি করে চোখ মুছে জোরে একটা শ্বাস নিয়ে নিচে চলে যায়। জঙ্কুক খাবার টেবিলে বসে নাস্তা করা শুরু করে। এমন সময় জঙ্কুকের মা জিন তাকে উদ্দেশ্য করে বলে, তুই কি আজকে অফিসে যাবি নাকি? হ্যাঁ যাব। মানে? বাড়িতে একটা অনুষ্ঠান, আর তুই কিনা বলছিস আজকে অফিসে যাবি? প্লিজ মা, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, এখন আর প্যারা দিও না। কিসের প্যারা? আজকে তোর বউভাত, আর তুই কিনা অফিসে যাবি? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে মা। ঠিক আছে, তার মিটিং ফিটিং তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসবি। এমন সময় তে খাবার টেবিলের সামনে আসে। তেকে দেখে জিন বলে, কি রে মা, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? জঙ্কুক তের দিকে তাকায়, তেও জঙ্কুকের দিকে তাকায়। কি হলো, বলছিস না কেন, কি হয়েছে? কিছু হয়নি শাশুড়ি মা। বুঝতে পেরেছি, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে তাই না? কালকেই তো বাপের বাড়িতে যাবি, এখন আয় নাস্তা করে নে। এরপর তে আর জঙ্কুক সামনাসামনি বসে, কিন্তু জঙ্কুক তের দিকে একটুও না তাকিয়ে নাস্তা করে যাচ্ছে, আর তে জঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। টেবিলের উপরে তেল রাখা হাতের লাল জায়গাটা দেখে জিন বলে, এ কি, তোর হাত আমার লাল হয়ে আছে কেন? একটু আগে তো দেখলাম ভালো, তাহলে এটা কি করে হলো, আর কখন হলো? তে কি বলবে বুঝে উঠতে পারছে না। একবার জঙ্কুকের দিকে তাকায়, তো আরেকবার শাশুড়ির দিকে তাকায়। কি হলো বল শাশুড়ি মা, হয়েছে কি? জঙ্কুক তাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলা শুরু করে, মা আসলে হয়েছে কি জানো, তোমার ছেলের বউটা না একটু কেয়ারলেস, বুঝলে? তাই তো আমাকে চা দেওয়ার সময় ওর হাতে চা পড়ে গেছে অসাবধানতায়। কি বলছিস? তে তুমি একটু সাবধানে কাজ করবে তো। মলম লাগিয়েছো? না শাশুড়ি মা, আসলে। জঙ্কুক এবারও তেল মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলে, এ কি, তুমি এখনো মলম লাগাওনি? কত করে বললাম মলমটা লাগিয়ে তারপর নিচে আসো, কিন্তু কে শুনে কার কথা? ঠিক আছে চলো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। জঙ্কুক চেয়ার থেকে উঠে তের হাত ধরে উপরে নিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরে, আর এদিকে তে তো জঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জঙ্কুকের এই অন্যরকম রূপ দেখে জঙ্কুক তো তেকে উপরে নিয়ে যাচ্ছে, কিন্তু হাতে এমন ভাবে চেপে ধরে আছে তে ব্যথায় কুকড়ে ওঠে। একটা হাতে গরম চা পুরো লাল হয়ে গেছে, আরেকখানে জঙ্কুক খুব শক্ত করে ধরেছে, যার কারণে হাতের যন্ত্রণা দ্বিগুণ হয়ে গেছে। জঙ্কুক, আমার হাতে খুব লাগছে, প্লিজ ছাড়ো। জঙ্কুক এবার থেকে রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলে, যার কারণে তে কোমরে ব্যথা পায়। সকাল থেকে তে ব্যথার উপর ব্যথাই পেয়ে যাচ্ছে। জঙ্কুক দরজাটা লাগিয়ে দিয়ে তেকে বিছানা থেকে টেনে তুলে দুই বাহু চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, তোকে আমি কি বলেছিলাম, আমার বাবা মার সামনে মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখবি না, কথা কানে যায় না তোর? আমার লাগছে তো জঙ্কুক, প্লিজ ছাড়ো। আমারও লেগেছে বুকে, সেই 5 বছর ধরে, যার ব্যথা এখনো কমেনি। তোর শরীরের ব্যথা তো কমে যাবে, কিন্তু আমার বুকের ব্যথা কমবে কি করে? তোকে আমি আজকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার বাবা মার সামনে না, শুধু বাবা মার না, সবার সামনে হাসি খুশি থাকবি, বুঝতে পেরেছিস? তে ব্যথায় জর্জরিত হয়ে বলে, বুঝতে পেরেছি। তের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, তা দেখেও জঙ্কুকের একটু মায়াও হচ্ছে না, বরং চোখ গরম করে তেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে নিজের কোটটা হাতে নিয়ে দরজা খুলে ঘর থেকে বের হয়ে যায়। আর তে ফ্লোরে বসে জোরে জোরে কান্না শুরু করে দেয়। জঙ্কুক বের হওয়ার সাথে সাথে তার ছোট বোনের সাথে দেখা হয়। এক মুহূর্ত দাঁড়িয়ে যাও ভাইয়া, কি হয়েছে? জঙ্কুক তার ছোট বোনের প্রশ্নের উত্তর না দিয়ে চলে যায়। কি হলো ব্যাপারটা? ওই হারামিটা আমাকে না বলে চলে গেল কেন? হোয়াটএভার। এই তে ভাবি, ভিতরে আসতে পারি? তে তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে,
হ্যাঁ আসো। আচ্ছা তে ভাবি, তুমি আমাকে এটা বলো তো কি হয়েছে? ওই গায়াকে জাঙ্কুক হন হন করে চলে গেল কেন? তে চোখের পানি মুছে বলে, আরে তেমন কিছু হয়নি লিসা। তাহলে তোমার চোখের কোণায় পানি কিসের জন্য? ও কিছু না, আসলে বাবা মার জন্য মন খারাপ করছিল। ও নো, সো স্যাড। একটু পর তো ওই বাড়িতে যাবে, মন খারাপ করো না। শুনলাম তোমার নাকি হাত পুড়ে গেছে। দেখি এদিকে আসো, মলম লাগিয়ে দেই। নাকি আমার আগে ভাইয়া লাগিয়ে দিয়ে গেছে? ওর একটা ইম্পর্টেন্ট কল আসার কারণে সাথে সাথে চলে গেছে, তাই আর লাগাতে পারিনি মলমটা। জঙ্কুকের ছোট বোন তের হাতে মলম লাগিয়ে দিতে দিতে বলে, তে ভাবি জানো, আমার ভাই জঙ্কুক কখনোই এরকম বদমেজাজের ছিল না। হঠাৎ করে কি যেন হয়েছে, এরপর থেকে নিজেকে ঘরবন্দি করে ফেলেছে আমার ভাই। তোমার সাথে বিয়ে হওয়ার আগে মাঝে মাঝে ওর ঘর থেকে চাপা কান্নার শব্দ শুনতে পেতাম। আমার ভাইটা হঠাৎ করে যে কি হলো, ওর সাথে ভালো করে কথাও বলতে পারি না, সবসময় রাগ দেখায়। আজ পর্যন্ত জানতেও পারলাম না কেন এরকম করে। আমি জানি তোমার ভাই কেন এরকম করে, শব্দ শোনা। কথাটা ভাবতেই তের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বিকালে পার্লার থেকে আসা লোকেরা তাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কিন্তু তের মন যেন হাঁসফাঁস করছে জঙ্কুকের জন্য। সকাল থেকে এখনো জঙ্কুকের কোনো দেখা নেই। হঠাৎ দরজা খোলার শব্দে তে বিছানা থেকে উঠে দাঁড়ায়, আর দরজার দিকে তাকিয়ে দেখে জঙ্কুক দাঁড়িয়ে আছে হাতে একটা কোট নিয়ে। জঙ্কুক তের দিকে কেমন যেন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। হঠাৎ করেই কি যেন হয়ে গেল তার, নিজের হুঁশে নেই। হাতের কোটটাকে সোফায় ফেলে তের দিকে এগিয়ে আসে। তে তো ভয়ে এক পা করে পিছিয়ে যায়। পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়। এবার জঙ্কুক তের অনেকটা কাছে এসে দাঁড়ায় এবং নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে তের বাম গালের মাঝখানে তিলটা স্পর্শ করে। তে তো চোখ বন্ধ করে আছে, কেন জানি তার দম বন্ধ হয়ে আসছে এবং পুরো শরীর কাঁপছে। সাথে জঙ্কুকের গরম নিঃশ্বাস এসে পড়ছে তের মুখে। জঙ্কুক তের নিচু মুখটাকে উপরের দিকে তুলে এক নজরে তের মায়াভরা চেহারাতে তাকিয়ে আছে। এরপর জঙ্কুক তের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিতে যাবে, তখনই তার ছোট বোন ডাক দেয়। তার ছোট বোনের ডাকের সাথে সাথে নিজের হুঁশে ফিরে আসে জঙ্কুক এবং তেকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর এদিকে তে ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। জঙ্কুক শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, সারা শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে আর চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। কিছুক্ষণ শাওয়ারের নিচে থাকার পর জঙ্কুক শান্ত গলায় বলে, কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওর মায়াবী মুখটা দেখলে সবসময় ওর দিকে চুম্বকের মতো টানে আমাকে। আমি পারি না নিজেকে শক্ত রাখতে। ওকে দেখলে কেন আমার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। ওর ভয়ের তো মুখ, চোখ বন্ধ করে রাখা, কাপা কাপা ঠোঁট, ভয়ে পিছিয়ে যাওয়া, যেটা ওর দিকে আরো আকৃষ্ট করে আমাকে। নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে রাখি, কিন্তু আর পারছি না। জানি না কবে নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলি আমি। কত কিছু ভেবে রেখেছি কিভাবে ওকে শাস্তি দেব, কিন্তু ওর সামনে আসলেই সবকিছু ভ্যানিশ হয়ে যায় আমার। না না জঙ্কুক, নিজেকে আরো শক্ত করতে হবে। ওর দেওয়া প্রত্যেকটা কষ্ট তোকে ফিরিয়ে দিতে হবে। জঙ্কুক রাগের বসে আয়নাতে জোরে একটা ঘুষি মারে, আর সাথে সাথে আয়নাটা ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যায়। আয়নাতে আঘাত করার কারণে জঙ্কুকের হাত অনেকটা কেটে যায়, কিন্তু জঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই। তারপর জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে রুমে নেই। তেকে রুমে দেখতে না পেয়ে জঙ্কুক জোরে একটা নিঃশ্বাস ছেড়ে কাটা জায়গায় একটা রুমাল পেঁচিয়ে নেয়। এরপর বিছানার উপরে চোখ পড়তেই দেখে নতুন কাপড় রাখা আর সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, ভাইয়া তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। জঙ্কুকও রেডি হয়ে নিচে যায় এবং যাওয়ার সময় কাজের লোককে বলে ওয়াশরুমটাকে পরিষ্কার করার জন্য। এরপর জঙ্কুক নিচে নামতেই চোখগুলো বড় হয়ে যায় তের আশেপাশে এতগুলো ছেলেকে দেখে। আসলে সবাই তেকে কংগ্রাচুলেশন জানাতে এসেছে। তের পাশে এতগুলো ছেলেকে দেখে জঙ্কুক আনমনে বলে ওঠে, হোয়াট দ্য হেল। লিসা তার ভাইকে দেখতে পেয়ে হাত ধরে টেনে নিয়ে তের পাশে দাঁড় করায়। তে তো নিচের দিকে তাকিয়ে আছে, কিছুটা ভয়ে আর কিছুটা লজ্জায়, কিন্তু এদিকে জঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই জঙ্কুক ভাইয়া, এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছিলাম জানিস। এদিকে আয়, তোর আর ভাবির একটা ছবি তুলবো। হঠাৎ করেই তের নজর যায় জঙ্কুকের রুমাল পেঁচানো হাতের দিকে। এরপর মনে মনে বলে, ওর হাতে কি হয়েছে? একটু আগে তো ভালোই ছিল। জঙ্কুক তের পাশে দাঁড়িয়ে সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে, আর তে চুপচাপ দাঁড়িয়ে আছে। লিসা মাঝে থেকে বলে ওঠে, এবার তোর আর ভাবির ছবি তোলা হবে। ছবি তোলা তো হচ্ছে, কিন্তু তে অনেকটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে আছে। লিসা ভাই আর ভাবির দূরত্ব দেখে বলে, আরে ভাবি, তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? ভাইয়ার কাছে আসো। তে লিসার কথাটা শুনে ঢোক গিলে জঙ্কুকের কাছে যাবে কিনা ভেবে পাচ্ছে না। দোটানায় পড়ে গেছে তে। এর মাঝে জঙ্কুক নিজেই তেকে অবাক করে দিয়ে তের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। তের উন্মুক্ত কোমরে জঙ্কুকের শীতল হাত পড়তেই তে কেঁপে ওঠে।
এরপর রিসেপশন পার্টি শেষ হলো। জাঙ্কুক তার রুমে এসে বসে আছে। একটু পর তার রুমে এসে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে ঢুকে তে বুঝতে পারে জাঙ্কুকের হাতে কেন রুমাল পেঁচানো। তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জাঙ্কুক রুমে নেই। ও কোথায় গেল? ওর হাতটা তো ড্রেসিং করা দরকার, না হলে তো ইনফেকশন হয়ে যেতে পারে। এরপর তে বারান্দায় গিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে মনের মাঝে সাহস সঞ্চয় করে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায়। জাঙ্কুক তের দিকে না তাকিয়েই বলে, কি সমস্যা, কি চাই? তে জড়তা কাটিয়ে বলে, তোমার হাতে কি হয়েছে? আমার হাতে যাই হোক, তাতে তোর কি? আমার কিছু না, যদি হাতের কিছু হয় তাহলে তোমার হবে, আমার কিছুই হবে না। তুই যেহেতু বুঝতেই পেরেছিস তোর কিছু হবে না, তাহলে আমার জন্য দরদ কেন দেখাতে এসেছিস? তে এবার রাগী কণ্ঠে বলে ওঠে, একদম চুপ, বেশি বকবক না করে আমার সাথে চলো। এরপর তে জাঙ্কুকের হাত ধরে রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে বলে, এখানে চুপচাপ বসো, নড়াচড়া করবে না। অর্ডার করছিস আমাকে? তে জোরালো গলায় বলে, হ্যাঁ অর্ডার করছি, তোমার হাত ভালো করে পরিষ্কার করতে হবে। আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি, তুমি এখানেই থাকো। আমারটা আমি করতে পারবো। চুপ থাকতে বলেছি না তোমাকে? তে ফার্স্ট এড বক্স এনে জাঙ্কুকের পাশে বসে হাতটা পরিষ্কার করা শুরু করে। জাঙ্কুক আর কিছু না বলে চুপচাপ তের দিকে তাকিয়ে আছে। আর তে জাঙ্কুকের কাটা স্থান স্যাপলন দিয়ে খুব যত্ন সহকারে পরিষ্কার করছে। জাঙ্কুক ব্যথায় একটু আর্তনাদ করে উঠলে তে কাটা স্থানে ফু দেয়। অজান্তেই জাঙ্কুকের বাঁ হাত দিয়ে তের মুখের উপরে পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে দেয়। তে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে আবারও হাতের দিকে মনোযোগ দেয়। হয়ে গেছে। তে কথাটা বলে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর জাঙ্কুক নরম গলায় বলে ওঠে, তে তুমি কেন করলে আমার সাথে এমন? কি দোষ ছিল আমার? আসলে জাঙ্কুক আমি... কোনো উত্তর নেই তোমার কাছে, তাই না? আগেও তো ছিল না, আর এখন থাকবেই বা কি করে? ঠিক আছে, তোমাকে কোনো উত্তর দিতে হবে না। জাঙ্কুক আর কিছু না বলে আবারও বারান্দায় চলে যায়। আর তে জাঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সকালে তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক রুমে নেই। তে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়েও দেখে জাঙ্কুক ছাড়া সবাই ডাইনিং রুমে বসে আছে। তেকে দেখে জিন বলে, তে তুমি উঠেছো? যাক, ভালোই হয়েছে। এদিকে এসো, আজকে আমাদের সাথেই নাস্তাটা করে ফেলো। শাশুড়ি মা, জাঙ্কুক কোথায়? ও ব্রেকফাস্ট করবে না? কি জানি কি হয়েছে, সকাল সকাল উঠে চলে গেল, নাস্তাটাও পর্যন্ত করলো না। শুধু বললো জরুরি কাজ পড়ে গেছে। কেন, ও তোমাকে কিছু বলে যায়নি? না শাশুড়ি মা, তখন তো আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা শোনো, ওর আস্তে আস্তে হয়তো বিকাল হয়ে যাবে, তুমি রেডি হয়ে থেকো বাবার বাড়ি যাওয়ার জন্য। ছেলে আমার কড়াভাবে বলে গেছে যদি লেট হয় তাহলে নাকি তোমাকে নিয়ে যাবে না। আমার এই জেদি ছেলেটাকে নিয়ে আর পারি না। যাই হোক, তুমি আসো, নাস্তা করে নাও। এরপর বিকাল হবার আগে জাঙ্কুক বাড়িতে চলে আসে। আর এসে ফ্রেশ হয়ে তৈরি হতে থাকে। কালো প্যান্ট, কালো শার্ট আর মাথায় ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়ে আছে। দেখতে একদম প্লে বয়, না মানে চকলেট বয়ের মতো লাগছে তের কাছে। তাই জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসার কারণে তেকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, কি হলো, এভাবে তাকিয়ে থাকার মানে কি? বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছেটা আছে নাকি নেই? আছে। 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হয়ে নিচে আসো। 10-এর জায়গায় যদি 11 হয় তাহলে কিন্তু আমি আর যাবো না। কথাটা বলেই হাতে ঘড়ি পড়তে পড়তে বেরিয়ে যায় জাঙ্কুক। আর তে একটু রাগী গলায় বলে, বাবা গো বাবা, কি ভয়ঙ্কর লোক, একেবারে শয়তান বেটা। এরপর তে জাঙ্কুকের কথা মতো 10 মিনিটে রেডি হয়ে নিচে নামে। জাঙ্কুক গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপছে। কিছু একটা ভেবে সামনের দিকে তাকাতেই চোখ আটকে যায়। তে জামদানির মাঝে একটা কালো শাড়ি পরেছে, দু হাতে 4-5টা কালো চুড়ি, চুলগুলো এক সাইডে এনে রেখেছে, আর ঠোঁটে হালকা লিপস্টিক। অল্প সাজে তেকে দেখতে একদম পরিদের মতো লাগছে। জাঙ্কুকের ওয়ার্নিং শুনে তে কোনো মতে রেডি হয়েছে। মেকআপ তো করতেই পারেনি, তাই নর্মাল ভাবে সেজেছে তে। কিন্তু তারপরে জাঙ্কুকের চোখে তেকে অসম্ভব সুন্দর লাগছে। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে বলে, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো যাই। তের কথা শুনে জাঙ্কুকের ধ্যান ভাঙে এবং চারপাশে একটু তাকিয়ে বলে, চলো। জাঙ্কুক ড্রাইভ করছে আর তে জাঙ্কুকের পাশে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে জাঙ্কুক গাড়ি ব্রেক করে রাশভারী গলায় বলে, গাড়ি থেকে নাম এক্ষুনি। তে হতভম্ব হয়ে বলে, কি বললি তুমি? বলছি গাড়ি থেকে নামার জন্য, কথা কানে যায় না? তে জাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তে বুঝতে পারছে না তার সামনে বসা লোকের মাথায় হঠাৎ করে কি চাপে, এই ভালো এই খারাপ। জাঙ্কুক আবারও ঝাঁঝালো গলায় বলে, কি হলো, এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? গাড়ি থেকে নামতে বলছি না? আমি গাড়ি থেকে নামবো কেন? আমি বলেছি তাই নামবি। জাঙ্কুক, আমি এখানকার কিছুই চিনি না, আর আমার কাছে টাকাও নেই যে অন্য একটা গাড়ি দিয়ে যাব। টাকা নেই তো কি হয়েছে, দুপা তো আছে, হেঁটে হেঁটে যাবি তুই। তুমি আমার সাথে এমন করছো কেন জাঙ্কুক? একটু আগে তো সবকিছু ঠিক ছিল। ঠিক ছিল? কি ঠিক ছিল?
কিচ্ছু ঠিক ছিল না, আর কখনো ঠিক হবেও না। তাই বলছি তাড়াতাড়ি আমার গাড়ি থেকে নাম। জঙ্কুক, আমার কথাটা একটু শোনো। আমরা যদি আলাদা আলাদা যাই তাহলে বাবা মা খুব কষ্ট পাবে। তুই গাড়ি থেকে নামবি না, তাই তো? ঠিক আছে, আমি তোকে নামতে সাহায্য করছি। জঙ্কুক প্লিজ, এরকম করো না। জঙ্কুক তের কথায় কোনো পাত্তা না দিয়ে গাড়ি থেকে নেমে তের সাইডে থাকা দরজাটা খুলে তেকে টেনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দরজা লক করে দেয়। জঙ্কুক, আমাকে এভাবে ফেলে রেখে যেও না, আমি এখানকার কিছুই চিনি না। জঙ্কুক তের কোনো কথা না শুনে গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে চলে যায়। তেও গাড়ির পেছনে দৌড়াতে থাকে। দৌড়ানোর এক পর্যায়ে তে হোঁচট খেয়ে পড়ে যায় এবং মুহূর্তেই জঙ্কুকের গাড়িটাকে হারিয়ে ফেলে। তে এবার উঠে রাস্তার মাঝখানে বসে কান্না করতে করতে বলে, জঙ্কুক প্লিজ, আমাকে ছেড়ে যেও না, ফিরে আসো প্লিজ জঙ্কুক। জঙ্কুক অনেকটা রাস্তা চলে এসে গাড়িটাকে জোরে ব্রেক করে, তারপর সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর জঙ্কুক রাগে স্টিয়ারিং এ জোরে আঘাত করে আর বলে, কেন এত কষ্ট হয় আমার ওকে কষ্ট দিলে? আমি চাই ও কষ্ট পাক। ওকে কষ্ট দিতে গিয়ে আমি কেন নিজে শেষ হয়ে যাচ্ছি? না, এভাবে ওকে ফেলে রাখা উচিত হয়নি আমার। ওর যদি কিছু একটা হয়ে যায়, না না না, আর ভাবতে পারছি না। আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওর কাছে। ওকে আমি কষ্ট ঘরের ভেতরে দেব, বাইরে না। বলে জঙ্কুক গাড়িটাকে ঘুরিয়ে নেয় তের কাছে যাওয়ার জন্য। কিন্তু তের কাছে এসে জঙ্কুক যা দেখে তাতে তার মাথা গরম হয়ে যায় আর মনের মধ্যে রাগ আর ক্ষোভ নিয়ে দাঁতে দাঁত চেপে সামনের দিকে তাকিয়ে আছে। জঙ্কুকের এভাবে তাকিয়ে থাকার কারণ হলো তের হাত ধরে রেখেছে একটা ছেলে। এদিকে তো জঙ্কুক রাগে ফেটে যাচ্ছে, অন্যদিকে তে কি করছে চলো দেখে আসি। এই যে আপা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। কোথায় আপনি ঠিক আছেন? এই তো, আপনার হাত অনেকটা ছিঁড়ে গেছে। ভাগ্যিস আমার ব্যাগে ওষুধ ছিল, না হলে যে আপনার কি হতো। দেখি আপনার হাত এদিকে দিন, মলম লাগিয়ে দিই। আমি একদম ঠিক আছি ভাইয়া, মলম লাগাতে হবে না। ঠিক তখনই জঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়। জঙ্কুককে দেখতে পেয়ে তের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণে হাসিটা উধাও হয়ে যায়, কারণ জঙ্কুকের চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, নাকটা রাগে ফুলিয়ে রেখেছে। তের বুঝতে বাকি রইল না জঙ্কুক কেন এতটা রেগে আছে। তাই সাথে সাথে অচেনা ছেলেটার হাত থেকে নিজের হাত সরিয়ে বলে, জঙ্কুক, আমার কথাটা শোনো, তুমি আমাকে ভুল ভাবছো। জঙ্কুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ওয়াও, এত সুন্দর একটা সিন আমি দেখতে পাবো কখনো ভাবতেই পারিনি। আচ্ছা, এই সিনটা দেয়ালে বাঁধিয়ে রাখলে কেমন হবে বলো তো? সুন্দর হবে, তাই না? তে জঙ্কুককে বোঝানোর চেষ্টা করে বলে, তুমি যেমনটা ভাবছো ওরকম কিছুই না জঙ্কুক। জঙ্কুক রেগে বলে, তাহলে কি বলো আমাকে? এখন তুমি রাস্তাঘাটেও প্রেম লীলা শুরু করবে? তুমি ভুলে যাচ্ছ কেন তুমি এখন এই জিয়ন জঙ্কুকের ওয়াইফ। আগে যা করেছো করেছো, কিন্তু এখন এসব চলবে না। কি সম্পর্ক তোমার সাথে ওর? এই যে মিস্টার, আপনি ভুল ভাবছেন, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি হাতে ব্যথা পেয়েছেন তাই আমি। জাস্ট শাট আপ। আপনার কাছ থেকে আমি কোনো কৈফিয়ত চেয়েছি? তাহলে আপনি কেন কথা বলছেন? কথাটা বলে জঙ্কুক তের দিকে চোখ রাঙিয়ে বলে, তোর যদি প্রেম লীলা শেষ হয়ে থাকে তাহলে চল আমার সাথে। বলেই জঙ্কুক তের হাতটা শক্ত করে চেপে ধরে গাড়িতে তোলে। এই তো পুরাই সাইকো একটা মানুষ। ওই সুন্দরী মেয়েটার যে কি হবে, ও যদি আমার বউ হতো তাহলে অনেক ভালো হতো। এরপর জঙ্কুক তেকে নিজের বাড়িতে নিয়ে আসে। তের আর বাবার বাড়িতে যাওয়া হলো না। বাড়ির সামনে এসে তের হাত ধরে শক্ত করে টেনে নিয়ে নিজের রুমে চলে যায় জঙ্কুক। আর এদিকে বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। জঙ্কুক এতটা পরিমাণে রেগেছিল যার কারণে বাড়ির কেউ কোনো কিছু বলার সাহস পাচ্ছিল না। জঙ্কুক তেকে রুমে এনে ফ্লোরে ছুঁড়ে মারে। এভাবে ফেলে দেওয়াতে মনে হয় তের শরীরে সবকিছু ভেঙেই গেছে। জঙ্কুক দরজা লাগিয়ে তেকে ফ্লোর থেকে টেনে তুলে দেয়ালের সাথে মিশিয়ে গলা চেপে ধরে। জঙ্কুক প্লিজ ছাড়ো, আমার খুব লাগছে। জঙ্কুক দাঁতের দাঁত চেপে বলে, লাগুক, লাগার জন্যই ধরেছি। ইচ্ছে করছে তোকে খুন করে ফেলতে, কিন্তু তা আমি করব না। তোকে তিলে তিলে মারবো। বলেই জঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে কাশতে কাশতে নিচে বসে পড়ে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জঙ্কুক আবারও তেকে তুলে বাহু চেপে ধরে বলে, আমার ভাবতেও লজ্জা লাগে যে তোর মতো একটা মেয়েকে আমার নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। আসলে তুই একটা ডট ডট ডট। তুমি আমাকে ভুল বুঝছো, ওই লোকটাকে তো আমি চিনিই না। উনি আমাকে। তে আর কিছু বলতে পারলো না। জঙ্কুক সাথে সাথে তের গালে একটা থাপ্পড় মারে। জঙ্কুক থাপ্পড়টা এতটাই জোরে মেরেছে যার কারণে তের ফর্সা গালে 5টা আঙ্গুলে দাগ বসে যায়। এতটা বেহায়া কি করে হতে পারিস তুই? বল কি করে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তো তোকে এখনো স্পর্শ করিনি, তাই এখন তোর পরপুরুষের স্পর্শ দরকার, তাই তো? জঙ্কুক, কি বলছো এসব? আমাকে এতটা নিচে নামিয়ে দিও না। তুই
চিন্তা করিস না, যাই হয়ে যাক না কেন তোকে আমি কখনো ডিভোর্স দেব না। তোর জীবনটা আমি একদম নরকে পরিণত করব, সারা জীবন তুই কষ্ট ভোগ করবি, বুঝতে পেরেছিস? বলেই জঙ্কুক থেকে ধাক্কা মেরে রুম থেকে বের হয়ে যায়। আর তে ফ্লোরে বসে কান্না করতে করতে বলে, জাঙ্কুক, তুমি আমাকে ভুল বুঝছো। এতটা বদমেজাজি কি করে হয়ে গেলে? আমার কথাটা না শুনেই তুমি। এরপর তে আর সারাদিন রুম থেকে বের হয়নি। বিকেলবেলা তার বাবা মাকে ফোন করে নিজের মতো বুঝ দিয়ে দেয়। এর মাঝে জঙ্কুকের ছোট বোন লিসা তেকে অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু তে কিছু হয়নি বলে কথাটা কাটিয়ে দিয়েছে। তাই বাসার কেউ আর কোনো কিছু জানতে চায়নি। তবে এটা বুঝতে পেরেছে তে আর জঙ্কুকের মাঝে কিছু একটা হয়েছে। জঙ্কুকের বাবা মা সবকিছু বুঝতে পেরেও কোনো কিছু বলছে না, কারণ ওনারা চায় ছেলে আর বউ তাদের সমস্যাটা নিজেদের মধ্যে মিটিয়ে নিক। রাত প্রায় 11টা বাজে। জঙ্কুক এখনো বাড়িতে আসেনি। তে ঘরের লাইট না জ্বালিয়ে বসে আছে, তবে চাঁদের আলোতে ঘর আলোকিত হয়ে আছে। কিছুক্ষণ পরেই জঙ্কুকের গাড়ির শব্দ শুনতে পায় তে, কিন্তু তারপরও তে এভাবেই বসে আছে। জঙ্কুক কিছুক্ষণ পর দরজা খুলে ঘরে ঢোকে। তে জঙ্কুককে দেখেই বোঝা যায় সে যে বাংলা খেয়েছে। জঙ্কুক এতটাই বাংলা খেয়েছে যার কারণে সে ঠিকমতো হাঁটতে পারছে না, তাই দারোয়ানের সাহায্যে রুমে আসে। জঙ্কুকের এমন অবস্থা দেখে তে জঙ্কুকের কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি কি ড্রিঙ্কস করেছো? জঙ্কুক কিছু না বলে এক নজরে তের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুকের মুখ দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিবে। জঙ্কুক আচমকা তেকে নিজের সাথে মিশিয়ে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে শক্ত করে জড়িয়ে ধরার জন্য দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তের। তার সাথে তে একটু অবাক হয় জঙ্কুকের এমন কাণ্ড দেখে, তাই শান্ত গলায় বলে, কি হয়েছে তোমার? তে আমি খুব খারাপ, খুব বাজে মানুষ তাই না, যে সবসময় তোমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত করে। জানো তোমাকে কষ্ট দিলে তোমার থেকে দ্বিগুণ কষ্ট পাই আমি। তোমার চোখে পানি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তাই তোমাকে আঘাত দেওয়ার পরেই আমি তোমার থেকে দূরে সরে যাই, কারণ তোমার কাছে থাকলে আমি নিজেকে শক্ত রাখতে পারি না। তোমাকে কষ্ট দিতে গিয়ে যে আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি তে। তোমাকে তো আমি ঘৃণা করতে চাই, কিন্তু পারি না, বিশ্বাস করো। হয়তো এখনো তোমাকে ভালোবাসি, তার জন্য পারি না। তে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে না চাওয়া সত্ত্বেও পানি পড়ছে। জঙ্কুক থেকে নিজের বাহুডোর থেকে ছাড়িয়ে তের মুখটা দুই হাত দিয়ে আবদ্ধ করে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের জল মুছে দেওয়ার সময় তে একটু আর্তনাদ করে উঠে ব্যথায়, কারণ গালে যে জঙ্কুকের দেওয়া থাপ্পড়ের সেই 5 আঙ্গুলের দাগ বসে গেছে। জঙ্কুক হঠাৎ করে তের চর দেওয়া গালে গভীরভাবে চুমু খায়। তে কেঁপে ওঠে জঙ্কুকের এমন কাণ্ডে, সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। শির দ্বারা বেয়ে অদ্ভুত এক নাম না জানা শিহরণ বয়ে যায়। জঙ্কুক গভীর সুরে বলে, খুব কষ্ট পেয়েছো তাই না এভাবে আঘাত করার জন্য? সরি, বিশ্বাস করো তখন আমার অনেক রাগ উঠে গিয়েছিল। তোমাকে অন্য কারোর সাথে দেখলে মাথা ঠিক রাখতে পারি না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলি নিজের। তোমাকে আমি কোথায় ব্যথা দিয়েছি? গলায়, তাই তো? বলেই জঙ্কুক হুট করে তের গলায় মুখ ডুবিয়ে দেয়। এরপর একের পর এক চুমু দিতে থাকে। তের তো দম বন্ধ হয়ে আসছে জঙ্কুকের এমন কাণ্ডে। তের বুঝতে বাকি রইল না জঙ্কুক যে নিজের মধ্যে নেই। যদি হুঁশে থাকতো তাহলে কখনোই জঙ্কুক এমনটা করতো না। তাই তে জঙ্কুককে নিজের কাছ থেকে সরানোর জন্য বলে, আমি ঠিক আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। তের কথাটা যেন জঙ্কুকের কানে পৌঁছায়নি। জঙ্কুক তের গলায় আরো গভীরভাবে মুখ ডুবিয়ে দেয় এবং তের কোমর ধরে নিজের আরো কাছে টেনে নিয়ে নেশালো গলায় বলে, জানো তে তোমাকে কতটা কাছে পেতে ইচ্ছে করে। মন চাই তোমার মাঝে নিজেকে আজীবন ডুবিয়ে রাখি, তোমাকে আদরে আদরে ভরিয়ে রাখি। কথাটা বলে গলা থেকে নিজের মুখটা উঠিয়ে তের দিকে মায়াবী চোখে তাকিয়ে থাকে এবং ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে। জঙ্কুকের প্রত্যেকটা তপ্ত নিঃশ্বাস আশ্রয় পড়ছে তের সারা মুখে। জঙ্কুকের এই শ্বাস প্রশ্বাসের মাঝে এক অস্থিরতা কাজ করছে, যেটাতে খুব ভালো করেই বুঝতে পারছে। জঙ্কুক হুট করে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে তের ঠোঁটের আশেপাশে স্পর্শ করতে শুরু করে দেয়। জঙ্কুকের এমন স্পর্শে তের তো একদম নাজেহাল অবস্থা। তে না পারছে সইতে, না পারছে দূরে সরে যেতে। জঙ্কুক নরম গলায় বলে, আচ্ছা তে তুমি এত নরম কেন বলো তো, একেবারে তুলোর মতো। আচ্ছা তোমার ঠোঁটগুলো এত লাল কেন বলো তো, ইচ্ছে করে খেয়ে ফেলতে। এই কথাটা শোনার মাত্রই তের সারা শরীর কেঁপে ওঠে। জঙ্কুক আবার বলে, আচ্ছা তে তুমি এমন কেন? তে একটু দুর্বল গলায় বলে, কেমন আমি? জঙ্কুক কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে একটুও ভালোবাসো না তুমি, কেন ভালোবাসো না? আমি তো তোমাকে খুব ভালোবাসি, বলো না তে তুমি কি আমাকে ভালোবাসো না? তে এবার একটা শুকনো ডুব গেলে বলে, জাঙ্কুক, তুমি ঠিক নেই, তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমার উত্তর চাইতে সবসময় পালিয়ে যাও কেন বলো তো? কই আগে তো কখনো পালাতে না, বলো না তে তুমি আমাকে ভালোবাসো? তে কিছুক্ষণ নিজের ঠোঁট কামড়ে ধরে বলে, হ্যাঁ বাসি, খুব ভালোবাসি। সত্যি বলছো তুমি আমাকে ভালোবাসো? বাসি তো। মিথ্যে কথা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। যদি আমাকে ভালোই বাসতে তাহলে আমাকে আদর করতে, তুমি তো আমাকে একটু আদর করো না।
তুমি তোমার খুশি নেই তাই এরকম কথা বলছো। আমি জানি এগুলো তোমার মনের কথা না। জঙ্কুক টানটান হয়ে দাঁড়িয়ে বলে, কে বলেছে আমি খুশি নেই? আমি একদম ঠিক আছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি একটু বাংলা খেয়েছি, তবে বিশ্বাস করো আমি একদম ঠিক আছি। ঠিক নেই তুমি? তুমি এত কথা বলো কেন তে? ঠিক আছে, তোমাকে আদর করতে হবে না আমাকে, আমি করছি তোমাকে, চুপ করে দাঁড়িয়ে থাকো। তের বুক কাঁপছে, কিন্তু তারপরও নিজেকে একটু সামলে নিয়ে চিৎকার করে বলে, কি করতে চাইছো তুমি? নিজের খুশি ফিরো। জঙ্কুক আর থেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তের গোলাপি ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয় এবং তের কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। একে অন্যের ভারী নিঃশ্বাস মিলিত হয়ে যায় মুহূর্তের মাঝে। নাক মুখ কুঁচকে নেয় তে, কারণ জঙ্কুকের শরীর থেকে দুষ্ট পানির দুর্গন্ধ আসছে। তে নিজেকে জঙ্কুকের বাহুডোর থেকে ছাড়াতে চাইলেও ছাড়াতে পারছে না। কিছুক্ষণ পর জঙ্কুক তেকে নিজে থেকেই ছেড়ে দেয়, কিন্তু তেকে শ্বাস নেওয়ার সময়টুকু না দিয়েই জঙ্কুক হুট করে তেকে কোলে তুলে নেয়। তে ভয়ে ভয়ে বলে, প্লিজ জঙ্কুক, আমাকে নিচে নামাও। এমন কিছু করো না তুমি। জঙ্কুক অস্পষ্ট সুরে বলে, সব করবো আমি আজকে তোমার সাথে। জঙ্কুক তের কথার কোনো পাত্তা না দিয়ে তেকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দেয়। জঙ্কুক নেশায় বিভোর হয়ে আছে। এরপর জঙ্কুক তের উপরে নিজের সম্পূর্ণ ভার দিয়ে তের গলায় মুখ ডুবিয়ে দেয়। তে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, এটা ঠিক হচ্ছে না। আমার জঙ্কুককে আটকাতে হবে। ও না হয় নিজের খুশি নেই, কিন্তু আমি তো খুশি আছি। আমি চাই না এভাবে জঙ্কুক আমার কাছে আসুক। না, আমাকে ওকে আটকাতে হবে। তে জঙ্কুকের বাহুতে হাত রেখে জঙ্কুককে নিজের থেকে সরানোর চেষ্টা করে বলে, জঙ্কুক, প্লিজ ছাড়ো আমাকে। হঠাৎ করে জঙ্কুকের শরীর নিস্তেজ হয়ে পড়ে। জঙ্কুকের কোনো সাড়া শব্দ না পেয়ে তে বুঝতে পারে জঙ্কুক ঘুমিয়ে পড়েছে। তে এবার একটা স্বস্তির নিঃশ্বাস নেয় জঙ্কুক ঘুমিয়ে পড়েছে দেখে। কিন্তু তে উঠতে গেলে বাদলা এক ভেজাল। জঙ্কুক তেকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তে বেচারি উঠতেই পারছে না। হাতির মতো মানুষটা যদি তের মতো একটা মশার উপর শুয়ে থাকে তাহলে তো উঠে বসা একটু কষ্টের বিষয়। এরপর তে অনেকটা কষ্ট করে জঙ্কুকের শক্তপোক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। হায় আফসোস, আজকে মনে হয় আমি মরেই যাব। এই জঙ্গের বাচ্চা আমাকে মেরেই ফেলবে। বাবা গো বাবা, এখন একটু শান্তি লাগছে। আচ্ছা, ও এত ভারী কেন? কি খায়? তে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে জঙ্কুকের দিকে তাকায়। কেমন নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। তে নিজের হাত দিয়ে জঙ্কুকের চুলগুলো ঠিক করে দেয়। এরপর তে বসা থেকে উঠে জঙ্কুকের পা থেকে জুতাগুলো খুলে জঙ্কুকের উপর একটা চাদর দিয়ে চলে আসার সময় জঙ্কুকের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে সরল গলায় বলে, আমি জানি জঙ্কুক, তুমি এখনো আমাকে ভালোবাসো। শুধু উপরে উপরে রাগ দেখাও, কিন্তু মনে মনে অসীম ভালোবাসা আছে আমার জন্য। এরপর তাই জঙ্কুকের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্কুকের মুখের দিকে। তে হেসে ওঠে জঙ্কুকের হা করে ঘুমিয়ে থাকা স্টাইল দেখে। এরপর তে আলতো হাতে জঙ্কুকের নাকে ডগা টেনে দেয়। এই কাজটা তে আগে প্রায়ই করতো, যখন জঙ্কুক রাগে নাক ফুলিয়ে তের দিকে তাকিয়ে থাকতো। বলতে গেলে এটাই ছিল তের মেন অস্ত্র, জঙ্কুকের রাগ কমানোর। জঙ্কুক যখন রাগ করে নাক ফুলিয়ে রাখতো তখন তে হাসি মুখে জঙ্কুকের নাক টেনে দিত, আর সাথে সাথে কিভাবে যেন জঙ্কুকের রাগটা ভ্যানিশ হয়ে যেত। কিন্তু এই কাজটা জঙ্কুকের সাথে এখন করতে সাহস পায় না তে। আগের এই ছোট ছোট মিষ্টি মুহূর্তগুলো তে ভীষণ মিস করে। অতীতের কথা মনে পড়তেই তে নিজের মাথাটা বেডের সাথে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। এবার চলো দেখে আসি জঙ্কুক কেন তের সাথে এত খারাপ ব্যবহার করে। কি হয়েছিল 5 বছর আগে, আর 5 বছর পর তেগুকের বিয়েটাই বা কিভাবে হলো। আজকে তে কলেজে ভর্তি হবার পর প্রথমবার ক্লাস করতে এসেছে, তাই সে কোনো কিছুই চেনে না। হঠাৎ করে কিছু ছেলে এসে তাকে বিরক্ত করা শুরু করে। হেই সুন্দরী, নতুন নাকি? আসলে আমি হ্যাঁ হ্যাঁ বলো, এখানে কি হচ্ছে? ইয়ে না মনে আসলে আমরা একটু। কি তোরা একটু কি? থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিবে একদম, যা বলছে এখান থেকে। ছেলেগুলো জঙ্কুকের ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর জঙ্কুক তের দিকে তাকাতেই অবাক হয়ে বলে, আরে তুমি? জি আমি। জঙ্কুক হঠাৎ করেই পাগলের মতো হেসে ওঠে। এই ছেলেটা কি পাগল নাকি? এইভাবে হাসছে কেন? জঙ্কুকের এখনো বিশ্বাস হচ্ছে না তার সামনে যে তে দাঁড়িয়ে আছে। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে সবকিছু। যে মেয়েটাকে জঙ্কুক প্রায় 15 দিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সে মেয়ে কিনা 16 দিনের মাথায় এসে জঙ্কুককে দেখা দিল। তো এবার চলো দেখে আসি 15 দিনের আগের ঘটনা। তখন ছিল গোধূলি বেলা। জঙ্কুক তখন বাইক নিয়ে জ্যামের মাঝে বসে আছে এবং তার পাশেই বসে আছে তার বন্ধু সুগা। দুজনেরই চোখে মুখে বিরক্তির ছাপ। হঠাৎ করে চিকন মেলি কণ্ঠস্বর কানে আসতেই পাশ ফিরে ফুটপাতের দিকে তাকায় জঙ্কুক। মেয়েটির দিকে তাকাতেই চোখ যেন আটকে যায় জঙ্কুকের। সূর্যের সোনালী আলো মেয়েটির মুখে পড়াতে বারবার হাত দিয়ে সূর্যটাকে আড়াল করার বৃথা চেষ্টা করছে। মেয়েটির পাশেই একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, আর সে বাচ্চাটিকে মেয়েটা বারবার প্রশ্ন করছে,
কি খাবে বলো? মেয়েটির এমন উদারতা দেখে আনমনে জঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এতক্ষণের বিরক্তকর ভাবটা যেন নিমিষে বিলীন হয়ে যায় জঙ্কুকের চেহারা থেকে। পাশ থেকে সুগা মেজাজ দেখিয়ে বলে, এই জ্যামটা যে কবে ছুটবে ভাই, ভালো লাগে না আর। জঙ্কুকের কোনো রেসপন্স না পেয়ে সুগা জঙ্কুকের বাইকে একটা লাথি মেরে বলে, আরে ওই বেটা, তোরা আমি কিছু জিজ্ঞাসা করতেছি তো, হনস না কেন? উফ, বিরক্ত করিস না সুগা, দেখতে দে। বুঝতে পারছি, মাইয়াটা তো দেখতে মাশাআল্লাহ। ওই মেয়েটি বাচ্চাটিকে কিছু খাবার কিনে দিয়ে চলে যেতে নিলেই জঙ্কুক বাইক থেকে নেমে যায়। আরে ওই জঙ্কুকের বাচ্চা, তুই এই জ্যামের মধ্যে বাইক রেখে কই যাস? জঙ্কুক কিছু না বলে বাইক থেকে নেমে মেয়েটি যে গলির ভেতরে ঢুকেছে সেই একই গলির ভেতরে ঢুকে যায়। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটাকে আর চোখে দেখা দেখতে পেল না। বিষণ্ণ মুখ নিয়ে ফিরে আসে জঙ্কুক। জঙ্কুককে দেখতে পেয়েই সুগা রাগারাগি শুরু করে দেয়। এবারে এই, তোর কি মাথা কি পুরাই গেছে নাকি? জানোস তোর এই হাতি মার্কা বাইকটারে নিয়ে কত গালাগালি খেয়েছি মানুষের কাছ থেকে? লগে করে চাবিরারে দলে গেছিস গা। এরপর জঙ্কুক বাইকে উঠতে উঠতে বলে, বন্ধুর জন্য একটু গালাগালি খেলে কোনো সমস্যা হয় না। এরপর থেকে শুরু হয় জঙ্কুকের পাগলামি। প্রত্যেকটা দিন জঙ্কুক এমন সময় এই জায়গাতে আসে শুধু মেয়েটিকে এক নজর দেখার জন্য, কিন্তু মেয়েটির আর কোনো দেখা পায়নি সে। শেষমেশ সেই মেয়েটি কিনা ইচ্ছে করে এসে ধরা দিয়েছে তার কাছে। 15 দিনের এসব কর্মকাণ্ডের কথা মনে পড়তেই জঙ্কুকের অনেক হাসি পায়। এরপর জঙ্কুক হাসি থামিয়ে বলে, সরি, আসলে নিজের করা কিছু কাজের কথা মনে পড়তেই হাসি উঠে গেছে, কিছু মনে করো না। না না ভাইয়া, কিছু মনে করিনি। প্রথম দেখাতেই ভাইয়া বানিয়ে দিলে? তাহলে কি বলে ডাকবো? কিছু বলে ডাকতে হবে না, ক্লাসে যাও। আর শোনো, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে। আচ্ছা, দরকার হলে আমি আপনাকে অবশ্যই বলবো। যাচ্ছি, ভালো থাকবেন। মেয়েটা কে জঙ্কুক? জঙ্কুক পাশ ফিরে দেখে মুখে বিরক্তকর ছাপ নিয়ে আয়ু দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আয়ুর মুখে কেউ করলা জুস ঢেলে দিয়েছে, তাই এমন করে রেখেছে মুখটা। জঙ্কুক আয়ুর কথা তেমন করে পাত্তা না দিয়ে বলে, সেটা তুমি জেনে কি করবে? এরপর জঙ্কুক পকেটে হাত গুজে সেখান থেকে চলে যায়। আয়ুকে জঙ্কুক কেমন অবহেলা করে দেখে আয়ু নাক ফুলিয়ে বলে, কতদিন তুমি আমাকে অ্যাভয়েড করে চলবে জঙ্কুক? একদিন না একদিন তো ঠিকই আমার জানা ধরা তোমাকে দিতেই হবে। আর ওই মেয়েটাই বাকি, যার দিকে তুমি এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলে, যেই হোক না কেন তাকে তো আমি অবশ্যই খুঁজে বের করব। জঙ্কুক ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর মাঠের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। আজকে জঙ্কুক ভীষণ খুশি। মন চাইছে পুরো ভার্সিটির সকলকে বিরিয়ানি খাওয়াতে, কারণ তার এতদিনের পরিশ্রম আজকে সফল হলো। এমন সময় জঙ্কুকের কাঁধে চাপ মেরে সুগা চেয়ারে বসতে বসতে বলে, কিরে বন্ধু আমার, তার মুখে এমন লজ্জা লজ্জা হাসি লেগে আছে কেন? কাহিনী কি? তুই চিন্তা ভাবনা করে দেখ না, কি কাহিনী হতে পারে। কিরে বন্ধু, প্রেমে টেমে পড়ছিস নাকি? হ্যাঁ রে বন্ধু, সেই গোদুলি বেলায় দেখা মেয়েটির প্রেমে আমি বাজেভাবে পড়ে গেছি। দূর বেটা, তুই কি ওই মেয়ের আর জীবনে খুঁজে পাবি নাকি? শোন, একটা কথা কই, যে মেয়ের গোদুলি মদুলি বেলায় দেখছস, ওইটারে গোদুলি বেলায় বিল্লা জায়গা জীবনেও পাবি না। কে বলেছে পাবো না? অলরেডি পেয়ে গেছি। সেই মেয়েটি এখন আমার সামনেই আছে। কি কইতাছস? কই? মাঠের দিকে তাকা, তাহলে তুইও দেখতে পাবি। হায় আফসোস, দুঃখের কথা কারে কমু। ওই নিব্বি মাইয়া আমগো ভার্সিটিতে পড়ে আর আমরা সিনিয়র হয়ে আছি, এটা জানতেও পারলাম না। আর আমরা জানবো কিভাবে? ও তো নতুন ভর্তি হয়েছে, মনে হয় আজকে প্রথম ভার্সিটিতে এসেছে, তাই জানতাম না আমরা। তোর কপাল আছে রে ভাই, বলতেই হবে। বেশি কষ্ট না করে পেয়ে গেছিস। আমার যে কি হবে এই পোড়া কপালে? গোদলিতে দূরের কথা, রাতের বেলাও কোনো মাইয়া জোটে না। মনে হয় এবার তোর কপালেও জুটে যাবে। কিভাবে? ওই মেয়েটার সাথে আরেকটা মেয়ে আছে, দেখতে শুনতে খারাপ না। লাইন মারতে পারিস? কি বলস? তাহলে দেওয়ানি লাইন মারা লাগে। বন্ধু তুই ব, আমি যাই, গিয়ে একটু লাইন মারার চেষ্টা করি। এরপর সুগা চলে যায় লাইন মারার জন্য। এখন চলো দেখে আসি সুগা কোন মেয়ের সাথে লাইন মারার জন্য আসছে। হাই, আমি জিমিন। তুমি? আমি তে। নতুন এসেছো নাকি? হ্যাঁ। আচ্ছা সরো, একটু বসি। তুমি এত ঘেমে আছো কেন? আর বলো না, সুন্দরী হয়ে অনেক ঝামেলায় আছি। ছেলেরা শুধু বিরক্ত করে, তাই আজকে ওদেরকে ইচ্ছে মতো ধোলাই দিয়ে এসেছি। আচ্ছা বুঝলাম। এই নাও পানি। গলাটা মনে হয় শুকিয়ে গেছে তোমার। যাক, এতদিনে তাহলে মনের মতো কাউকে পেলাম। কেন, এতদিন কি তোমার কোনো ফ্রেন্ড ছিল না? ছিল না এমনটা না, সবগুলো চুন্নি, শুধু আমার টাকা খাওয়ার জন্য আসতো। যাই হোক, শোনো, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আজ থেকে তুমি আর আমি বন্ধু। ওকে? কেউ চাইলে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারে, আমি না করব না। জানো তে, কিছু কিছু ছেঁচড়া পোলাপাইন আছে, ওরা শুধু লম্পটের মতো মেয়েদেরকে জ্বালাতে আসে। ওই কি আমার লম্পট কইলো? এত সহজে তো ওরা ছেড়ে দিলইব না। ওই নিবি, তুই লম্পট, তোর মা লম্পট, তোর 14 গোষ্ঠী লম্পট। এই যে ছেঁচড়া বেটা, আপনারা তো গায়ে লাগলো কেন? আমি কিন্তু কথাটা আপনাকে বলিনি। আমারে গছাই দিলে তুই কারে কইছস? তো আর বুড়া দাদারে বলছি, শয়তান বিলাই। ওই নিবি,
মুখ সামলায় কথা কবি। আমি কোনো বিলাই টিলাই না, আমি সুগা, একজন সুদর্শন পুরুষ। চোখে কি কম দেখাস নাকি তুই? চোখে আমি ঠিকই দেখি, বিশ্বাস না হলে তেকে জিজ্ঞেস কর। কি হলো, তুমি চুপ করে রইছো কেন? তোমার বান্ধবীরা আমি কতটা সুন্দর। ভাইয়া তো ঠিকই বলেছে জিমিন। এই শয়তান বিলাইটা তো কোন জনের ভাই লাগে শুনি? এমন করিস না, ভাইয়ার মনে হয় তোকে মনে ধরেছে। বললেই হলো নাকি? আমি এখানে বাবা টাকা খরচ করে পড়তে আসি, ঢং করতে আসি না। বলে দে এই বিলাইকে। চিন্তা করছো ব্যাপারটা? এই নিবি, তুই নিজেরে কি মনে করস, মহারানী? হ্যাঁ, আমি নিজেকে মহারানী মনে করি, তাতে তোর কি সমস্যা? আইসে আমার মহারানী। শোন, তুই চাকরানী হওয়ারও যোগ্য না, বুঝছস? কি বললি তুই শয়তান বিলাই? কিছু কই নাই, বাইক গিয়া ঘুমা যা। তুই গিয়ে ঘুমা, অশিক্ষিত বিলাই কোথাকার। ভালো হয়ে জানিবি, ভালো হইতে পয়সা লাগে না। তুইও ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না, শুধু জঙ্কুককে দেখলেই হবে। ওর মতো হওয়ার চেষ্টা কর, তাহলে তোর জীবন ধন্য হয়ে যাবে। তুই কার মতো হওয়ার কথা কইছিস আমারে? জঙ্কুইক্কার মতো? আর ওই হালাইদা তোর বান্ধবীর দিকে নজর দিয়ে বয়ে রইছে। দেখেছিস তে কি পরিমাণ খারাপ লোক হলে নিজের করা কুকর্ম একটা ভদ্র ইনোসেন্ট ছেলের উপর চাপিয়ে দিতে পারে। হ হ, ওই জঙ্কুইক্কা যে কত ভদ্র ওইটা 2 দিন পরেই বুঝবি। আর এই যে তে, একটু সাবধানে থেকো। আমার ওই লম্পট বন্ধু কখন জানি তোমাকে তুলে নিয়ে যায়। শয়তান বিলে, তুই যাবি নাকি মানুষটাকে গণধোলাই খাওয়াবো তোকে? হ ডাক, তোর কোন আব্বা আছে? দেখি আমার কি ছিড়তে পারে। বিলাইয়ের বাচ্চা, তোকে আমি পরে দেখে নিব। এই তে চল। বলে জিমিন তেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা তে কলেজে আসার পর, দেখো তে, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি, তাই তোমাকে বলছি শোনো, আই লাভ ইউ। যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বলো, আর যদি রাজি না থাকো তাহলে না বলো। কিন্তু গালে থাপ্পড় দিও না প্লিজ। তে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। কি হলো সুগা, ও কি আমাকে রিজেক্ট করলো? আমি কেমনে কমু, তুই গিয়া জিগা মাইয়ারে। আচ্ছা জিমিন, তুমি বলো, তে এমন করে চলে গেল কেন? তুমি কি কিছু জানো? আমি কি করে জানবো? তবে ওকে দেখে তো মনে হলো কেউ কিছু বলেছে। তুমি এখনই গিয়ে জানার চেষ্টা করো। আমি কেন শুধু শুধু এসব করতে যাব? শুধু শুধু না, তুমি যদি ওকে পেতে সাহায্য করো তাহলে আমি তোমাকে আমার সব নোট দিয়ে দেব। কি বলছেন ভাইয়া? আপনার মতো টপারের সব নোট আমাকে দিয়ে দিবেন? হ্যাঁ দেব, এবার যাও। ওকে। কি একটা অবস্থা, সামান্য একটা নোটের জন্য মানুষ পিয়নের কাজ করে। ছি। বিলের বাচ্চা, তোকে আমি পরে দেখে নিব। কিছুক্ষণ পর জিমিন তের কাছে এসে জিজ্ঞাসা করে, কি রে তে, তখন কিছু না বলে চলে আসলি কেন? জিমি, এই টপিক ছাড়া অন্য কোনো কথা থাকলে বল, না হয় চুপ করে বসে থাক। কেন চুপ করে বসে থাকবো? আমি কাউকে ভয় পাই নাকি? আচ্ছা, কালকে ছুটির পর আয়ু তোকে ডেকে নিয়ে কি বলেছে? কই কিছু না তো। মিথ্যে বলছিস কেন? ও নিশ্চয়ই জঙ্গককে নিয়ে তোকে কিছু বলেছে। আরে এমন কিছু না, আমাকে ডেকে নিয়ে বললো আমি নতুন নাকি। সবই বুঝি, যাই হোক, কারো কথায় নিজের ক্ষতি করে ফেলিস না। আচ্ছা। এমন করে কয়েকটা দিন কেটে যায়। তে জঙ্কুকের সাথে কোনো কথা বলে না। জঙ্কুক কোনো কিছু জিজ্ঞাসা করলে তারও জবাব দেয় না। 1 সপ্তাহ পর সুগা জিমিনকে কল দেয়। ওই ক্যাথা আমার কল দেয়। আমি সুগা। ও আচ্ছা, তুই? কি হয়েছে বল। জিমিন, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, একটু সিরিয়াস মোডে আসো। বলো কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? কি আর ঠিক থাকবে বলো, কলিজার বন্ধু আমার দিন দিন বাংলা খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। তুমি কি জঙ্কুক আর তের ব্যাপারে কথা বলছো? আচ্ছা, তে জাঙ্কুকের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে কেন, জানো কিছু? আরে না, আমি কতবার জিজ্ঞাসা করেছি, বলেনি। তবে ওর মনে অন্য কিছু চলছে। কি চলছে জানো? জানলে কি আমি তোমাকে বলতাম না? হ্যাঁ, কিন্তু এভাবে আর কতদিন? আমাদের না হয় প্রেম ভালোবাসা হলো না, তাই বলে কি ওদের জন্য আমরা কিছু করতে পারবো না? কে বলেছে আমাদের প্রেম হবে না? তুমি এক লাইন বেশি বুঝো সুগা। তার মানে তুমিও আমাকে? চুপ থাক শয়তান বিলাই। শোন, আমি কি বলি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই তুই কাজ করবি, তাহলে ওদের ভালোবাসাটা কালকেই হয়ে যাবে। কি আইডিয়া, তাড়াতাড়ি বলো। তাহলে শোন, ডট ডট ডট। ওকে, তুমি শুধু দেখো আমি কি করি। বলেই সুগা ফোন কেটে দেয়। পরের দিন কলেজ ছুটি হবার পর জিমিন তের সাথে কোনো কথা না বলে চলে যাচ্ছিল, তখনই তে এসে জিমিনকে বলে, কি হয়েছে তোর? আমার সাথে আগের মতো কথা বলিস না কেন? আমার কিছু হয়নি, তবে জঙ্কুক ভাইয়া মনে হয় কিছু একটা হবে আজকে। মানে জঙ্কুকের কি হবে তা তো জানি না, তবে সুগা কাল মেসেজ করে বলল জঙ্কুকের যদি কিছু হয়ে যায় তাহলে নাকি তোকে ক্ষমা করবে না। কি বলছিস এইসব? আমার তো জঙ্কুকের সাথে ভালোবাসাই হয়নি, তাহলে ও কেন কিছু করতে যাবে? আমি কি জানি নাকি আমাকে কিছু বলেছে? শুনতে, জঙ্কুক যদি সুইসাইড করে তুই নিজেকে ক্ষমা করতে পারবি? জঙ্কুক এখন কোথায়? ডট ডট পার্কে। এরপর তে সাথে সাথে দৌড় দেয় পার্কে যাওয়ার জন্য।
আর এদিকে জিমিন সুগাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। জিমিনের সাথে কথা বলে শেষ করে সুগা জঙ্কুককে ফোন দেয়। কি রে বন্ধু, হঠাৎ করে ফোন দিলি কেন? আর বলিস না, সকাল থেকে কোমরের ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছি না। মাহমুদা খালা কি জানি দিয়া গরমুছে দিয়ে গেছে বুঝছস, ওইখানে পা পিছলে পড়ে গেছি। তো এখন আমাকে কি করা লাগবে বল? আসলে তেমন কিছু করা লাগবে না, তুই শুধু একটা কাছের শিশি নিয়ে ডট পার্কে দাঁড়ায় থাকবি, একজন এসে তোরে তেল পরা দিয়ে যাইব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কখন যেতে হবে বল? এখনই যা, মনে হয় এসে পড়েছে। আচ্ছা যাচ্ছি, সাবধানে থাকিস বলে জঙ্কুক ডট পার্কে চলে যায়। 10 মিনিট পর তে পার্কে এসে দেখে জঙ্কুকের হাতে কাচের একটা ছোট বোতল। তে ভাবে জঙ্কুক হয়তো সুইসাইড করার জন্য এটা নিয়ে এসেছে, তাই এক দৌড়ে জঙ্কুকের কাছে গিয়ে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও জঙ্কুক, আমি ইচ্ছে করে তোমাকে ইগনোর করিনি। আর কেন করব, আমিও তো তোমাকে ভালোবাসি। কিন্তু ওই দিন আয়ু আমাকে ভয় দেখিয়ে বলেছিল আমি যদি তোমার প্রপোজে রাজি হই তাহলে ও আমার বাবা মাকে মেরে ফেলবে। তাই এতদিন আমি তোমাকে ইগনোর করেছি, বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি। জঙ্কুক, আমাকে একা করে চলে যেও না, তাহলে আমিও বাঁচবো না। জঙ্কুক তো হাঁ করে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সে তো এসবের কিছুই আশা করেনি। এরপর নীরবতা ভেঙে জঙ্কুক বলে, তে কান্না করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো তুমি জঙ্কুক? সত্যি। কিন্তু আমাকে এসব কথা আগে বলোনি কেন? কিভাবে বলবো বলো, আমি যে তোমার মতো ধনী পরিবারের সন্তান না। হয়তো তোমার কাছে দামি দামি অনেক জিনিস আছে, কিন্তু আমার কাছে বাবা মা এই দুইটা জিনিসই দামি আছে। এগুলো হারিয়ে ফেললে আমি বাঁচবো না। আচ্ছা পাগলি, বাদ দাও এসব কথা। এখন তুমি এটা বলো, আমি যে এখানে আছি সেটা তোমাকে কে বলেছে? জিমিন বলল তুমি নাকি আমাকে না পেয়ে সুইসাইড করতে এসেছো। আচ্ছা, এখন বুঝতে পারলাম সুগার কেন কোমরের ব্যথা হয়েছে। সুগা ভাইয়ার আবার কি হলো? ও কিছু না, জিমিন ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাই বলে কোমর ভেঙে বাসায় বসে আছে। কি বলছো, বেশি ক্ষতি হয়ে যায়নি তো? হলে হবে, তাতে তোমার কি? আমার কিছু না, কিন্তু জিমিনের তো হবে। ও যে সুগা ভাইয়াকে ভালোবাসে। ও আচ্ছা, তোমরা দুই বান্ধবী আমাদেরকে ভালোবাসো অথচ কখনো বলো নাই। তোমার ব্যাপারটা না হয় বুঝতে পারলাম, কিন্তু জিমিন সুগাকে ভালোবাসার কথা বলছে না কেন? ওকে আবার বাধা দিচ্ছে কে? ওকে অন্য কেউ বাধা দিচ্ছে না, ও নিজেই এমন করছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু পার্সোনাল সময় কাটাই। রাতের বেলা জঙ্কুক শুয়ে আছে, তখন সুগা ফোন করে বলে, কিরে বন্ধু, কেমন ছিল সারপ্রাইজ? তোর মতো বন্ধু থাকলে জীবনে আর কিছু লাগে না রে। কিন্তু এত সুন্দর বুদ্ধিটা তো তোর মাথায় আসার কথা না। সত্যি করে বলতো, বুদ্ধিটা কার? অপমান করলি? সমস্যা নাই। আর এমনিতেও এসব কুবুদ্ধি আমার মাথায় আসে না রে। এটা নিব্বি জিমিনের বুদ্ধি। ও আমারে কইলো এমনি এমনি কাজ করতে, আমি ওর কথা মতোই কাজ করলাম। বুঝতে পেরেছি। তোর জন্য একটা সুখবর আছে। হ্যাঁ আফসোস, আমার এই পোড়া কপালে আর সুখবর। তো শুনি কি সুখবর? এবার মনে হচ্ছে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কার? ওই মাহমুদা খালার? যাক বাবা, বাঁচা গেল। আমার মারে এসে আর জ্বালাতন করবো না। আরে না, মাহমুদা খালার না, তোর আর জিমিনের। হ্যাঁ আফসোস, আজকে তোর আর ওই নিব্বিতের ভালোবাসা মিল করে দিছি দেখে আমার সাথে মজা নেস, তাই না? সমস্যা নাই। আরে মজা নিচ্ছি না, সত্যি জিমি তাকে অনেক ভালোবাসে, কিন্তু লজ্জায় বলতে পারে না। কি কইতাছস বন্ধু? সত্যি ওই নিব্বি আমার ভালোবাসে? হইনা খুশি হইলাম, কালকেই আর বিয়েটা কইলাম। কি কস? সেটা তোর ব্যাপার। এরপর তেকুকের মাঝে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সুখ যে কারো কপালে বেশি দিন টিকে না। হঠাৎ করে একদিন হসপিটাল থেকে তের কাছে একটা ফোন আসে, ওর বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, 5 লাখ টাকা লাগবে, না হলে তের বাবাকে বাঁচানো যাবে না। তে ছিল মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার পক্ষে 5 লক্ষ টাকা জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। তে ফোন কেটে ছুটে আসে হসপিটালে। আম্মু, বাবার কিছু হবে না, চিন্তা করো না তুমি, আমি তো আছি। আমিও তো সেটাই বলছিলাম এতক্ষণ ধরে তোমার মাকে। তুমি এখানে কি করছো? এই সিরিয়াল তো তোর বাপের হসপিটালে লই যাইছে। এখন তুই যদি এই সিরিয়াল কথা রাজি হয়ে যাস গা, তাহলে টেহাও দিব। মানেটা আমি বলছি, একটু সাইডে আসো। আয়ু থেকে সাইডে নিয়ে বলে, শোনো, এই মুহূর্তে তোমার টাকা দরকার, আর সেটা আমি তোমাকে দিতে পারি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বাবার হসপিটালের টাকা থেকে শুরু করে বাড়িতে সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত সব টাকা আমি দিব। তার বিনিময়ে তুমি জঙ্কুকের থেকে দূরে চলে যাবে। ওকে আমি তোমার থেকে অনেক ভালো রাখবো। সেটা আমি কখনোই করব না। তোমার টাকা আমার লাগবে না, চলে যাও এখান থেকে। সে তো আমি যাবই, এখানে আমি থাকতে আসিনি। আমার কথাটা ভেবে দেখতে পারো। যদি রাজি থাকো তাহলে আমাকে ফোন দিও। এই নাও আমার নাম্বার। একটু পর ডক্টর এসে তেকে জানায় এখন যদি অপারেশন না করে তাহলে তার বাবাকে বাঁচানো যাবে না। তে কি করবে বুঝতে পারছে না।
একদিকে তার জন্মদাতা বাবা আর অন্যদিকে তার ভালোবাসা। আমাকে ক্ষমা করে দিও জঙ্কুক, সামান্য কয়েক মাসের ভালোবাসার জন্য আমি আমার বাবাকে হারাতে পারবো না। তে অনেক চিন্তা ভাবনা করে আয়ুর কথা মেনে নেয় এবং কাউকে কিছু না বলে বাবা মাকে নিয়ে শহর ছেড়ে গ্রামে চলে যায়। জঙ্কুক থেকে অনেক কল করেছে কিন্তু তে একটাও রিসিভ করেনি। তে কোনো খোঁজ না পেয়ে জঙ্কুক জিমিনকে সাথে নিয়ে তে যেখানে থাকতো সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়িতে তালা দেওয়া। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলো তে নাকি গ্রামের বাড়িতে চলে গেছে। জিমিন চলো। কোথায়? তের গ্রামের বাড়িতে। কিন্তু আমি তো তোর গ্রামের বাড়ি চিনি না, ঠিকানাও আমাকে কখনো বলেনি। তাহলে এখন আমি কি করব? কিছু তো বলেছে গ্রাম নিয়ে, মনে করে দেখো। হ্যাঁ, ওর গ্রামের নাম বলেছিল। হ্যাঁ সেটাই বলো। রিয়ামের সুন্দরী জেলার বাংতাল গ্রামে থাকে তে। ওকে, তুমি এখানেই থাকো, আমি সুগাকে নিয়ে যাচ্ছি। এরপর জঙ্কুক আর সুগা চলে যায় তের গ্রামের বাড়িতে। সেখানে গিয়ে যার কাছে তের নাম জিজ্ঞাসা করে সেই বলে চিনে না। এমন করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাও জঙ্কুক তেকে খুঁজে পায় না। বন্ধু, এভাবে ঠিকানা ছাড়া এত বড় গ্রামে কাউকে খুঁজে পাওয়া সম্ভব নাকি? চল আমরা ফিরে যাই। এত দূরে এসে আমি তের সাথে কথা না বলে যাবো না সুগা, আমাকে জানতেই হবে ও কেন আমাকে ছেড়ে চলে এসেছে। এমন সময় জঙ্কুকের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। জঙ্কুক পাশ ফিরে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ মেয়েটি ছিল তে। এরপর জঙ্কুক তের হাত ধরে বলে, তে আমি তোমাকে খুঁজে পেয়েছি, জানো কত কষ্ট হয়েছে আমার, তুমি আমাকে কিছু না বলে কেন চলে এলে? তে জঙ্কুককে না চেনার ভান করে বলে, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন। আমি কিছু বুঝতে পারছি না তে, যেখানে রাগ অভিমান করার কথা আমার সেখানে তুমি করছো। কি হয়েছে তোমার? একটাবার শুধু আমাকে বলো, আমি সবকিছুর সমাধান করে দেব। প্লিজ, তারপরও আমাকে এভাবে কষ্ট দিও না, আমি যে শেষ হয়ে যাচ্ছি। আরে ভাইজান, আপনি কে আমি জানি না, কিন্তু এভাবে অন্যের গার্লফ্রেন্ডের হাতে ধরে লম্পটগিরি করা কিন্তু ভালো ঘরের সন্তানের কাজ না। তাই বলছি, ওর হাতটা ছেড়ে দিন। মুখ সামলে কথা বলুন। ও আপনার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও আমার গার্লফ্রেন্ড। এই যে মিস্টার, আমি আপনার কেউ না, গার্লফ্রেন্ড তো দূরের কথা। আর শুনুন, ওর নাম হচ্ছে বগন। আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসি, আর ওকে বিয়ে করব। আপনি হয়তো আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন, তাই বলছি শুধু শুধু আমাদের মাঝে ঢুকে সম্পর্কটা নষ্ট করবেন না। তে কি বলছো এসব? তুমি না বলেছিলে আমাকে ভালোবাসো? তাহলে কি সব মিথ্যে ছিল? এমন করো না তে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচতে পারবো না। আমার যদি কোনো দোষ থাকে তাহলে আমাকে শাস্তি দাও, কিন্তু তারপরও আমাকে ছেড়ে চলে যেও না। ভাইজান, আমার কথাটা একটু শুনুন। তুই চুপ থাক শালা বেগুনের বাচ্চা, আমি তোর সাথে কথা বলছি না, তের সাথে কথা বলছি। মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হয় কি করে বগনকে অপমান করে কথা বলার? হ্যাঁ, সবকিছু মিথ্যে ছিল। আমি শুধু আপনার থেকে সাহায্য পাওয়ার জন্য ভালোবাসা নাটক করেছিলাম কলেজে, এর বেশি কিছু না। আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। চলে যান আপনি এখান থেকে। আর কখনো যদি আপনি আমার সামনে আসেন তাহলে কিন্তু ভালো হবে না। বলেই তে বগমের হাত ধরে চলে যায়। তের এমন কথা শুনে জঙ্কুক অনেকটা কষ্ট পায়, সাথে অনেকটা রাগ আর ক্ষোভ নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর কেটে যায় 5 বছর। এই 5 বছরে জঙ্কুক তের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি, তেও করেনি। হঠাৎ করে একদিন কোনো কাজে তে ওর বাবাকে নিয়ে শহরে আসে, আর তখনই তের সাথে দেখা হয় জঙ্কুকের মা জিনের। জিন রাস্তা পার হতে গিয়ে মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে যায়। এটা দেখতে পেয়ে তে সাথে সাথে রাস্তা থেকে জিনকে তুলে হসপিটালে নিয়ে যায়। এক কথায় বলতে গেলে তে জিনের জীবন বাঁচানোর কারণে জিন খুশি হয়ে তেকে নিজের ছেলের বউ বানিয়ে নিয়ে আসে। আর এই ব্যাপারটা জঙ্কুক বা তে কেউ জানতো না। জঙ্কুক শুধু তার মাকে বাঁচানোর জন্য তেকে না দেখে বিয়ে করতে রাজি হয়। তে এর আগে যেহেতু জঙ্কুকের মাকে দেখেনি, তাই সেও কিছু জানতো না। এই ছিল 5 বছর আগের কাহিনী। 5 বছর পরের কাহিনী তো তোমরা জানোই। এখন চলো দেখে আসি বর্তমানে কি হচ্ছে। হঠাৎ করে মাঝরাতে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, আমি বিছানায় আসলাম কি করে? আমি তো একই, আমার কাপড় চেঞ্জ করেছে কে? আমি নেশার ঘরে তের সাথে কিছু করে বসিনি তো? জঙ্কুক থেকে ডেকে বলে, সত্যি করে বল, তোর সাথে কি আমার কিছু হয়েছে? কিছু হতে পারতো, কিন্তু আমি হতে দেইনি। তা দিবি কেন? আমাকে ছাড়া তো তোর কত রঙ্গিলা প্রেমিক আছে। যাই হোক, আজকের রাতের কথা যেন বাড়ির কেউ না জানতে পারে। ঠিক আছে। পরের দিন সকালবেলা জঙ্কুক অফিসে চলে যায়, আর সেখানে গিয়ে দেখা হয় বগমের সাথে, কারণ বগম ইন্টারভিউ দেওয়ার জন্য জঙ্কুকের অফিসে এসেছে। বগমকে দেখতে পেয়ে জঙ্কুক রাগে টেবিলে একটা ঘুষি মেরে বলে, তুই এখানে কি করছিস? আসলে ভাইজান, আমি এখানে এসেছিলাম একটা চাকরির জন্য, কিন্তু এটা যে আপনার অফিস সেটা আমি জানতাম না। যাই হোক, আপনার সাথে যেহেতু দেখা হয়ে গেছে, এবার তাহলে সত্যি কথাটা বলা উচিত আমার, যা আপনি আজও জানেন না। তুই আর আমাকে কি সত্যি বলবি? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, বের হয়ে যা বলছি আমার অফিস থেকে। আপনাকে আমার সাথে কোনো কথা বলতে হবে না ভাইজান, শুধু আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনলেই হবে। তোর কি বলার আছে তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ। তাহলে শুনুন, সেদিনতে আপনাকে যে কথাগুলো বলেছিল সেগুলো
ও এক প্রকার বাধ্য হয়ে বলেছিল, আর আমি ওর বয়ফ্রেন্ড না, আমি ওর কাজিন। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি বিবাহিত, আমার 2টা বাচ্চা আছে। তে কিসের জন্য বাধ্য হয়ে আমাকে মিথ্যা কথা বলেছে? আপনি হয়তো জানেন 5 বছর আগে তে কলেজে পড়তো, এরপর আপনার সাথে ওর ডট 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 ডট। তারপর একদিন হঠাৎ করে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাকে সুস্থ করার জন্য 5 লক্ষ টাকা লাগবে ডাক্তার বলেছিল। তারপর ডট 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 ডট। এখন আপনি বলুন, জন্মদাতা পিতার কাছে কি 2 দিনের ভালোবাসা বেশি বড়? এর জায়গায় আপনি থাকলে কি করতেন ভাইজান? বগমের মুখে এসব কথা শুনে জঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে এত কিছু না জেনে তেকে এতদিন কত কষ্ট দিয়েছে, একবার জানারও চেষ্টা করেনি তে কেন এমনটা করেছে। নিজেকে নিজের কাছে অনেক অসহায় মনে হচ্ছে জঙ্কুকের। আচ্ছা ঠিক আছে ভাইজান, এখন আমি যাই। আমার কাছে মনে হলো এগুলো আপনার জানার দরকার, তাই বললাম। দাঁড়াও, তোমাকে আর কোথাও ইন্টারভিউ দিতে হবে না, তোমার চাকরি হয়ে গেছে, কাল থেকে জয়েন করতে পারো। বলে জঙ্কুক বাড়িতে চলে আসে এবং তেকে বলে ব্যাগ গোছাতে। তে তো কিছুই বুঝতে পারছে না, তারপরে জঙ্কুকের কথা মতো ব্যাগ গোছায়। এরপর জঙ্কুক বাড়ির সবাইকে বাই বলে তেকে নিয়ে হানিমুনে চলে যায়। জঙ্কুক ড্রাইভ করছে, তে একটু ভয় নিয়ে বলে, আমরা কোথায় যাচ্ছি? হানিমুনে। কেন? 3 জন হয়ে ফিরবো বলে। মানে কি বলছো তুমি জঙ্কুক? তোমার সাথে তো আমার কিছু হয়নি, তাই তো? হয়নি তো কি হয়েছে, এবার হবে। তার মানে তুমি সবকিছু। জি, আমি সবকিছু জেনে গেছি। তবে আফসোস কি জানো, এই কথাগুলো আমি 5 বছর আগে জানতে পারিনি। যদি জানতে পারতাম তাহলে অমানুষের মতো তোমার উপর এত নির্যাতন করতে পারতাম না। আমাকে ক্ষমা করে দিও তে। না জঙ্কুক, এখানে তোমার কোনো দোষ নেই, আসলে সব দোষ আমার। আমি যদি সেদিন তোমাকে সবকিছু জানাতাম তাহলে হয়তো এমনটা হতো না। কিন্তু এটা তো বলো, হঠাৎ করে হানিমুনে আমরা কোথায় যাচ্ছি? যার কারণে আমরা 5টা বছর আলাদা ছিলাম, 5 বছর পরে তোমাকে কাছে পেয়ে অনেক কষ্ট দিয়েছি, তার বাড়িতে। আইয়ুর বাড়িতে? হ্যাঁ, আমরা সেখানেই হানিমুন করব। ও আমাদেরকে আলাদা করতে চেয়েছিল না, আজ ওর সামনে আমরা এক হব। যা দুষ্টু বেটা, কি বলো এসব? দুষ্টুমি করা তো এখনো বাকি আছে তে, আগে যেতে দাও না ওর বাড়িতে। এরপর তেকুক আয়ুর বাড়িতে গিয়ে ওঠে। তেকুককে একসাথে দেখে আয়ু রেগে একদম ফায়ার হয়ে যায়, কারণ সে তো এটা কখনো চায়নি। বেঈমান মেয়ে, তোমাকে তো আমি ছাড়বো না। কথাটা বলে আয়ু যখন তেকে থাপ্পড় মারতে যাবে, তখনই জঙ্কুক আয়ুকে থাপ্পড় মেরে ওর নিজের বাড়ি থেকে বের করে দেয়। এরপর দরজা লাগিয়ে শুরু করে তের সাথে রোম্যান্স করা। তো যাই হোক, আজকের স্টোরিটা আমাদের এখানেই শেষ। পরবর্তী স্টোরি খুব তাড়াতাড়ি চলে আসবে, ততদিন পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।